সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ রহমতে। আমি শেখ নাসির জামাল, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, আতাহার উদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজ, বাকেরগঞ্জ, বরিশাল। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র থেকে। আজকের এই ক্লাসটি যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্য বেশি কার্যকরী। পাশাপাশি তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে রয়েছ এবং বিশেষ করে যারা ডিগ্রি শ্রেণীতে অধ্যয়ন করতেছ তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু পৌরনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমরা পৃথিবীতে যত নাগরিক রয়েছি তারা কোনো না কোনোভাবে পৃথিবীর কোনো না কোনো রাষ্ট্রের নাগরিক, এবং আমরা যেহেতু রাষ্ট্রে বসবাস করা নাগরিক, সেই হিসাবে এই রাষ্ট্রে বসবাসকারী হিসাবে অর্থাৎ নাগরিক হিসাবে অবশ্যই আমাদের রাষ্ট্র সম্পর্কে, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অথবা এই যে পৌরনীতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আমরা কম বেশি সবাই পৌরনীতি, সুশাসন বা রাষ্ট্রবিজ্ঞান যাই বলি না কেন, এ সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু ধারণা রাখি। তবে সেগুলো যে আমাদের জানা কতটা গুরুত্বপূর্ণ, কতটা আবশ্যকীয়, কতটা দরকারি, সেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। আজকের এই পাঠ থেকে, আজকের ক্লাস থেকে তোমরা সে বিষয়ে ভালোভাবে ধারণা লাভ করতে পারবে এবং পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান এই দুইটা বিষয় কেন আমাদের পাঠ করা জরুরি, গুরুত্বপূর্ণ, সে বিষয়ে তোমরা একটি সুন্দর ধারণা আজকের এই ক্লাস থেকে তোমরা লাভ করতে পারবে। তাই অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা এই ক্লাসটি শুনবে এবং আমি যে বোর্ডে যে পয়েন্টসগুলো লিখে দিয়েছি সেগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং বাড়িতে বসে অবশ্যই মেইন বইটি তোমরা পড়বে ভালোভাবে, তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবে। আজকে আমরা পৌরনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। কি কি উপকার হবে? দেখো, 1 নম্বরে রয়েছে সুষ্ঠু সমাজ গঠনের জন্য। আমরা জানি যে মানুষ সামাজিক জীব, অর্থাৎ সমাজবদ্ধভাবেই আমরা বসবাস করি। সেই সমাজটাকে সুষ্ঠুভাবে গঠন করার জন্য আমাদের কিছু করণীয় আছে। এখন আমরা কি করব সেটি কিন্তু আমরা জানি না। এই যে জানি না, সেটি জানার জন্য একটি সবচাইতে বড় মাধ্যম হলো এই পৌরনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি অধ্যয়ন করা। দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে 2 নম্বরে, সুনাগরিকতা শিক্ষা লাভের জন্য। আমরা এই সুনাগরিক কথাটা আসলে সবাই জানি, কিন্তু কিভাবে সুনাগরিক হওয়া যায়, সুনাগরিক হলে কি কি গুণ থাকা দরকার, সেটি কিন্তু আমরা অনেকেই জানি। শুধু বলি যে আমরা সুনাগরিক। সুনাগরিক হতে হলে 3টি গুণ একজন ব্যক্তির বা একজন নাগরিকের অবশ্যই থাকা উচিত। একটি বুদ্ধি, একটি বিবেক এবং আরেকটি
আত্মসংযম। এই তিনটি বিষয় যার মধ্যে না থাকবে সে কিন্তু সুনাগরিক হতে পারবে না। তাহলে এই যে তিনটি বিষয় আমাদের জানা উচিত, সেটি জানার জন্য আমাদের অবশ্যই পৌরনীতি ও রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করতে হবে। 3 নম্বরে রয়েছে উদারতা ও সহনশীলতা অর্জনের জন্য। আমরা সবাই জানি যে রাষ্ট্রে বা সমাজে বসবাসকারী নাগরিক হিসাবে সবাই আমরা সবার সাথে, সকল ব্যক্তি অন্য সকল ব্যক্তির সাথে রিলেটেড, সম্পর্কিত। একজন আরেকজনের সহায়তা ছাড়া, সাহায্য সহযোগিতা ছাড়া কিন্তু সেটি চলতে পারে না। যেমন ধরো একজন কৃষক, সে খেতে ফসল উৎপাদন করে, কিন্তু তার পোশাকের জন্য তাকে শিল্প কলকারখানার উপর নির্ভর করতে হয়। যিনি কামার দাবটি বানান, যিনি কুমোর হাড়িপাতির বালা তৈরি করেন, তো এই কিন্তু প্রত্যেকের সাথে সম্পর্কিত। আমরা যারা শিক্ষক, আমরা শিক্ষা দান করে থাকি, তোমরা যারা শিক্ষার্থী তারা শিক্ষা গ্রহণ করে থাকো। তাহলে এই সর্বক্ষেত্রেই প্রত্যেক নাগরিকের সাথে কিন্তু প্রত্যেক নাগরিকের একটি সম্পর্ক রয়েছে, অনেকটা চেইনের মতো। সেখানে পরস্পরের সাথে যদি সহনশীলতা না থাকে, পরস্পরের সাথে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে কিন্তু সেই রাষ্ট্র বেশি দূর এগোতে পারে না। তাহলে পরস্পরের সাথে এই যে সহনশীলতা বা সুসম্পর্ক অর্জনের জন্য আমাদের কি করণীয়, তা কিন্তু এই পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। 4 নম্বরে অধিকার ও কর্তব্য সম্পর্কে ধারণা লাভ। আমরা যারা রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্র থেকে আমরা অনেকগুলো অধিকার ভোগ করি, কিন্তু কি অধিকার ভোগ করি সেটি কিন্তু আমরা অনেকেই জানি না। অনেকে যারা মোটামুটি 3 বেলা খেয়ে পড়ে বেঁচে আছে, অর্থাৎ সেই কৃষক বা শ্রমিক শ্রেণীর মানুষ, বা আরেকটু যদি পরিষ্কার করে বলতে চাই, যারা দিন আনে দিন খায়, ডে লেবার, তারা কিন্তু রাষ্ট্র সম্পর্কে আদৌ কোনো খোঁজখবর রাখে না। কিন্তু দেখো, যারা শিক্ষিত সমাজ, যারা মোটামুটি লেখাপড়া করে একটু শিক্ষিত হয় বা ভালো কিছু করতে চায়, তাদের কিন্তু অবশ্যই রাষ্ট্রের কাছে তার কি অধিকার আছে, বিনিময়ে রাষ্ট্র প্রতি সে কি কর্তব্য পালন করবে, এই সবগুলো কিন্তু তার জানা উচিত। এবং সেটি জানার কিন্তু সবচাইতে বড় মাধ্যম হলো এই পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করা। দেশপ্রেম জাগ্রত হয়। দেশপ্রেম কি, দেশত্ববোধ কি, দেশের প্রতি যে মায়া মমতা, সেটি কিন্তু দেশপ্রেম। দেশকে অনেকভাবে ভালোবাসা যায়। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে এদেশের 30 লক্ষ লোক আত্মাহুতি দিয়েছেন, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম লুট হয়েছে। সেদিন মুক্তিযোদ্ধারা কিন্তু এই দেশপ্রেমে বলিয়ান হয়ে দেশকে স্বাধীন করার জন্য, পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য তারা কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। অনেকে জীবন দিয়েছে, অনেকে এখনো পঙ্গু হয়ে বেঁচে আছেন। তাহলে পৌরনীতি ও সুশাসনের মাধ্যমে বা রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা কিন্তু এই দেশপ্রেম কিভাবে জাগ্রত হয় সেটি সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারি। কল্যাণমূলক রাষ্ট্র সম্পর্কে শিক্ষা লাভ। কল্যাণমূলক রাষ্ট্র কি? যে রাষ্ট্র নাগরিকের সব ধরনের চাহিদা পূরণ করতে পারে, নাগরিকের কল্যাণের জন্য সবসময় কাজ করে, সেই রাষ্ট্রই কিন্তু কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্রে নাগরিক কখনো না খেয়ে থাকবে না। কল্যাণমূলক রাষ্ট্রে নাগরিকদের মধ্যে কখনো কোনো বৈষম্য থাকবে না। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সব ধরনের সুযোগ সুবিধাগুলোর মধ্যে এক ধরনের সমতা থাকবে। তাহলে এই বিষয়টি জানার জন্য কিন্তু অবশ্যই
পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা জরুরি। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করার আগে জানতে হবে যে গণতন্ত্র কি। গণতন্ত্রই যদি আমি না জানি তাহলে তো গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। তাহলে গণতন্ত্র সম্পর্কে ধারণা লাভের জন্য এবং গণতন্ত্রকে কিভাবে সফল করা যায় সেই প্রক্রিয়াটি জানার জন্য একজন নাগরিকের অবশ্যই পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা উচিত। জাতীয় কার্যক্রমে অংশগ্রহণ করা। বিভিন্ন জাতীয় কার্যক্রম যেটি রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্র দিয়ে থাকে। এই যেমন বর্তমান সময়ে চলতেছে করোনা মহামারী, এখানে কিন্তু রাষ্ট্রীয় একটি কার্যক্রম রয়েছে, রাষ্ট্র ঘোষণা করছে ইতিমধ্যেই স্বাস্থ্যবিধি। সেই জন্য বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ নানা ধরনের যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, এনজিওগুলো, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সবখানেই কিন্তু এই করোনা থেকে রেহাই পাওয়ার জন্য, করোনা থেকে সতর্ক থাকার জন্য, করোনা থেকে বাঁচার জন্য কিন্তু সরকার একের পর এক তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি নাগরিকরা সেই কাজে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু করোনা মহামারী রোধ করা সম্ভব হবে না। তাহলে এই যে টোটাল প্রক্রিয়াটি, এটি জানার জন্য কিন্তু অবশ্যই পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা জরুরি। জ্ঞানের পরিধি প্রসার। জ্ঞানের পরিধি প্রসার করার জন্য পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান পাঠ করা জরুরি। কারণ যে যত বেশি রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞানীদের জীবনী এগুলো সম্পর্কে যত বেশি অধ্যয়ন করবে তত বেশি তার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। সামাজিক ও রাজনৈতিক তত্ত্ব প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান অর্জন। কতগুলো সামাজিক ও রাজনৈতিক তত্ত্ব রয়েছে, যেমন এই যে জাতীয়তাবাদ, রাষ্ট্র কি, সরকার কি, এই কল্যাণমূলক রাষ্ট্র কি, তারপরে দেশপ্রেম কি, আইন কি, স্বাধীনতা কি, সাম্য কি, তারপরে গণতান্ত্রিক মূল্যবোধ কি, বিচার বিভাগের স্বাধীনতা কি, এরকম নানা রকম তত্ত্ব আছে। এগুলো সম্পর্কে কিন্তু গভীর জ্ঞান অর্জন করা সম্ভব যদি সে পৌরনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়ন করে। আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে জানা যায়। কতগুলো আন্তর্জাতিক সংস্থা রয়েছে, যেমন সার্ক, তারপরে রয়েছে জাতিসংঘ, ন্যাটো, সিয়াটো, তারপরে আছে ILO। এই যে নানা রকমের আন্তর্জাতিক সংস্থাগুলো, এগুলো সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এভাবে কীভাবে গঠিত হয়, কাদের নিয়ে গঠিত হয়, সভাপতিকে, সেক্রেটারিকে, এর সদর দপ্তর কোথায়, এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি পাঠের মাধ্যমে জানা সম্ভব। সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে। সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব, সুশাসন কি, সুশাসন প্রতিষ্ঠায় কি কি সমস্যা আছে, সেই সমস্যার সমাধানের উপায়ই বা কী, এগুলো কি সম্পর্কে কিন্তু একটা ব্যাপক ধারণা লাভ করা সম্ভব পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে। দায়িত্বশীলতা ও সচেতনতা সৃষ্টি। রাষ্ট্রের প্রতি কিভাবে দায়িত্বশীল হওয়া যায়, আরও কিভাবে সচেতন হওয়া যায়। এই যেমন আমরা বলি যে বাংলাদেশে যে নির্বাচনগুলো আসে, সেখানে দেখা যায় কি যে জনগণের দায়িত্বশীলতা বা দায়িত্বহীনতা অথবা তাদের সচেতনতার অভাবে অনেক সময় যোগ্য প্রার্থী তিনি নির্বাচিত হতে পারেন না। নির্বাচনে প্রচুর কালো টাকার প্রভাব দেখা যায়। সেখানে যিনি সৎ ব্যক্তি তার টাকা নাই, কিন্তু অসৎ ব্যক্তি সে দুর্নীতি করে সে টাকার পাহাড় গড়ে এবং নির্বাচনের মাঠে সেই টাকা ছড়িয়ে দেয়। ফলে দেখা যায় যিনি যোগ্য সৎ প্রার্থী, যিনি সত্যিকারের জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন, তিনি নির্বাচিত হতে পারেন না। উল্টো দিকে যিনি অসৎ ব্যক্তি, যিনি দুর্নীতিবাজ, যিনি দাঙ্গাবাজ, যিনি বিভিন্ন অসৎ কার্যক্রমের সাথে জড়িত, যিনি মানব পাচার
মাদকের সাথে জড়িত এরকম ব্যক্তি দেখা যায় যে অশিক্ষিত, হ্যাঁ, কালো টাকার পাহাড় আছে, সেরকম একজন ব্যক্তি নির্বাচিত হয়ে যায় এই জনগণের এই দায়িত্বশীলতা, দায়িত্বহীনতা অথবা তাদের সহনশীলতার অভাবের কারণে। তো এই বিষয়গুলো সম্পর্কে একটি গভীর জ্ঞান অর্জন করা সম্ভব পৌরনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান পাঠের মাধ্যমে। সর্বশেষ যে বিষয়টি রয়েছে, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। নাগরিকের অতীত, দেখো, অতীত বলতে এখানে ইতিহাস। পৌরনীতি পাঠের মাধ্যমে যত ইতিহাস আছে, বিশেষ করে ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাগুলো আমরা যদি একটু ছোট করে বলি, যে 1905 সালে বঙ্গভঙ্গ, তারও আগে যদি যাই 1757 সালের সেই পলাশির যুদ্ধ, 1905 সালের বঙ্গভঙ্গ, 1906 সালের মুসলিম লীগ প্রতিষ্ঠা, হ্যাঁ, তারপরে 1919 সালের ভারত শাসন আইন, 1935 সালের ভারত শাসন আইন, 1942 সালের ক্রিপস মিশন, 1946 সালের মন্ত্রী মিশন পরিকল্পনা, 1947 সালের ভারত স্বাধীনতা আইন, 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন, 1966 সালের বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক 6 দফা প্রণয়ন। তারপর আরেকটি উল্লেখযোগ্য ঘটনা আছে 1940 সালের শেরে বাংলা একে ফজলুল হক কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন। তারপরে রয়েছে 1970 সালের সাধারণ নির্বাচন, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। এরকম অতীতের যত বড় বড় ঘটনাগুলো রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু জানা যায় এই পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে। আবার বর্তমান সময়ে কি হচ্ছে, এই যে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হচ্ছে, বা বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্রের কি সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্ক, সেগুলো সম্পর্কে জানা, অথবা ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, এই যে আমাদের ডিজিটাল বাংলাদেশ হচ্ছে, এই সম্পর্কে কিন্তু গভীর জ্ঞান অর্জন করা সম্ভব এই পৌরনীতি ও সুশাসন পাঠের মাধ্যমে। তারপরে আরেকটি বিষয় আছে যে রাষ্ট্রবিজ্ঞান এবং পৌরনীতি পাঠের মাধ্যমে নতুন নতুন যে তত্ত্বগুলা আবিষ্কার হচ্ছে, সেগুলো সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা যায়। তারপরে সমস্যা কিভাবে চিহ্নিত করা যায় এবং কিভাবে সেই সমস্যার সমাধান করা যায়, তার যাবতীয় প্রক্রিয়া কিন্তু এই পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমে জানা যায়। আরও অনেক উপকার আছে পৌরনীতি রাষ্ট্রবিজ্ঞান পাঠ করলে। শেষে আমি একটি কথা বলতে চাই, যারা বিসিএস থেকে শুরু করে যত ধরনের সরকারি বা বেসরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষাগুলো আছে, বিভিন্ন ইউনিভার্সিটি বা অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য যে পরীক্ষা দিতে হয়, ভর্তি পরীক্ষা, সবগুলোতেই কিন্তু কোনো না কোনোভাবে সেই প্রশ্নে পৌরনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন আসে। তো সেই প্রশ্নগুলো যদি এই বিষয়টি যারা অধ্যয়ন করে না, তারা কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে দিতে পারে না, তারা ভুল করে। যেমন বলে যে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে, তারা বলে লেখে 16ই ডিসেম্বর। আবার যদি বলে বিজয় দিবস কবে, লিখে দিয়ে আসে 26শে মার্চ। এই যে উল্টাপাল্টা হয়ে যায়, তাহলে এই বিষয়টি যারা ভালোভাবে অধ্যয়ন করে এই পৌরনীতি বা রাষ্ট্রবিজ্ঞান, তাদের কিন্তু সাধারণত এই ভুলগুলো হয় না, এবং তারা দেশি বিদেশি আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক জ্ঞান অর্জন করতে পারে, যা কিন্তু তাদের ভবিষ্যতের শিক্ষা জীবন বলি, কর্মজীবন বলি, চাকরি জীবন বলি, সবখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকের ক্লাসটি থেকে অনেক বেশি উপকৃত হয়েছ। বাড়িতে তোমরা অধ্যয়ন করবে, তাইলে আরও ভালো জ্ঞান অর্জন করতে পারবে। পরবর্তী ক্লাসে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি।